আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পাচার হওয়া অর্থ ও অবৈধ সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে মন্তব্য। ডাকসুর পর জাতীয় নির্বাচনেও উদ্দেশ্যমূলক ফল হবে কিনা জনমনের শঙ্কা, বলছে বিএনপি। কোনো নীল নকশা হলে জনগণ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সব প্রজন্মের সমন্বিত উদ্যোগের আহ্বান, পরিবেশ বান্ধব নীতিমালা প্রণয়ন ও জীবন আচরণের তাগিদ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সিলেটে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উদ্যোগ, পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ সহ সব উন্নয়নশীল দেশ থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধি বিধান প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিতে জাতিসংঘে প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। রোহিঙ্গা সংকটকে কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় উল্লেখ করে এর সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রফেসর ইউনূস। চকম আলিতার রিপোর্ট। পরিবর্তিত বাংলাদেশকে সাথে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলবো। ৪০ মিনিটের ভাষণে তিনি সংস্কার, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আগামী নির্বাচন সহ নানা প্রসঙ্গ তুলে ধরেন। আমরা জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপগুলো জানান প্রধান উপদেষ্টা। গত ১৫ বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার কথা উঠে আসে প্রফেসর ইউনূসের ভাষণে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। পারমাণবিক অস্ত্রের বিস্তারে বাংলাদেশের উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টা। আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘকে উদ্যোগ নিতে আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই সরকার প্রধান।
সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মকে সমাজ পরিবর্তনের চালিকা শক্তি মন্তব্য করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস। একা মোকাবেলা করা সম্ভব। চকর মালিথা, চ্যানেল আই। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডাকসু জাকসু নির্বাচনের পর আসন্ন জাতীয় নির্বাচনে উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা জনমনে শঙ্কা দেখা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার নীল নকশা করা হয় তাহলে দেশের জনগণ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দেন রিজভী। বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডাকসু জাকসু নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল তা খতিয়ে দেখা। আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নিয়েও কথা বলেন তিনি। এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। অনুষ্ঠানে বেগম সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন, যার ফল এখন জনগণ ভোগ করছে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ দেশ আমাদের, যে দেশের জন্য আমাদের যে শহীদ জিয়া থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখে গেছেন তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শীষের জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে। নেতাদের আশঙ্কা, এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সংগ্রামী ভাই ও বোনেরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক শক্তি খোলা পানিতে মাছ শিকার করতে পারে, সেজন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল তারাই আজ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে। কোনো রাজনৈতিক শক্তি বা পরাদর্শিক শক্তি যাই বলি, ঘোলা পানিতে মাছ শিকার করার একটা সুযোগ হতে পারে। সে কারণে আমাদের বেশি সচেতন থাকতে হবে। হিন্দু ভাইদের স্বাধীনতা এবং নিরাপত্তা প্রশ্ন কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফেসিবাদ লাগবে। সেই কারণে ফেসিবাদের চেয়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তি আনন্দ এই যে আমরা মিলে আসি, দেশ কারাদের সকলে ধর্ম যার যার, তাই তো। দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিলে তারা শাসক হবেন না, সেবক হবেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা ডুমুরিয়া উপজেলায় জামায়াত ইসলামের উদ্যোগে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ক্ষমতায় গেলে সকল যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারা, এমনকি এমপি মন্ত্রীরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন না। সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুক্তার হোসাইন। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া করেন
যদি আমাকে আবার আপনাদের খেদমতের দায়িত্বটা দেন, আল্লাহ যদি সেটা কবুল করে, সংগঠন যেহেতু আমাকে আপনাদের কাছে আবার পাঠিয়েছে, এই ডুমুরিয়াকে উন্নয়নের একটি মডেল ডুমুরিয়া গড়ে তোলার জন্য আমি বাকি সময়টুকু আল্লাহর ওয়াস্তে কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঋণ খেলাপ সহ নানা সমস্যায় জর্জরিত দেশের বেশিরভাগ ব্যাংক। এমন অবস্থায় লুটপাটের শিকার 5টি বেসরকারি ব্যাংককে একীভূত করে গঠন করা হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। বেশিরভাগ সময় টাকা না পাওয়ায় এই ব্যাংকগুলোর অনেক গ্রাহক তাদের সঞ্চয় তুলে নিতে চাইছেন। এমন 1 কোটির বেশি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতেই 5 ব্যাংককে এক করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ব্যাংক খাত নিয়ে মির্জা ইমতিয়াজের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এ অবস্থায় 5টি বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ। ব্যাংক একীভূত করার এমন নজির বাংলাদেশে প্রথম। যে 5টি ব্যাংককে এক করা হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলি বিলুপ্ত হচ্ছে না। ব্যাংকে আপনাদের আমানতের কোনো হেরফের হবে না। এই 5টি ব্যাংক মার্জ করে নতুন একটি ব্যাংকে রূপান্তর হচ্ছে, যার মালিকানা থাকবে সাময়িকভাবে সরকারের হাতে। সরকারের কাছে, সরকার যেহেতু আপনাদের আমানতের গ্যারান্টর, অতএব সরকারের উপরে আপনারা আস্থা রাখুন। প্রয়োজন ছাড়া টাকা উত্তোলন করবেন না। অবশ্যই সরকারের কাছে আপনাদের আমানত সুরক্ষিত থাকবে। বিশ্লেষকদের কেউ কেউ আশা করছেন বর্তমানে অনেক খেলাপি ঋণ থাকলেও সরকারের নেওয়া পদক্ষেপে গ্রাহকদের ভোগান্তি কমে আসবে। 5টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকের নাম আমি বলতে চাচ্ছি না, যে 5,000 টাকার উপরে দিতে চাচ্ছে না এক দিনে। ব্যাংকটা এখন প্রেসারে আছে। আমাদেরকে একটা জিনিস দেখেন, ব্যাংকের ক্ষেত্রেও যেটা চিন্তা করা উচিত যে গ্রাহক তোমার পার্টনার, গ্রাহকেরও চিন্তা করা উচিত ব্যাংক আমার পার্টনার। আনফর্চুনেটলি আমরা 2 সাইড থেকেই এই পার্টনারশিপটা করি না। তো আমরা যদি সবাই প্যানিকড হয়ে যাই যে আমার টাকাটার কি হবে এবং এটাকে উইথড্রল প্রেশার তৈরি হয়, তাহলে কিন্তু সব দিক থেকেই এই জিনিসটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। এই ব্যাংকগুলোর সময়টা কতক্ষণ লাগবে তা ডিপেন্ড করবে এরা কত সুন্দর করে চলবে, কত ট্রান্সপারেন্ট থাকবে, কত কমপ্লায়েন্ট থাকবে। মানুষ আস্থা ফিরে আসবে যদি এই কাজগুলো তারা করে। ব্যাংকগুলোর দুরবস্থা কাটাতে সরকারের নেওয়া পদক্ষেপ যথাযথভাবে কার্যকর হলেও ঘুরে দাঁড়াতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী নিশ্চিতে সব রকম দখল দূষণ বন্ধের পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সব প্রজন্মের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আইতে অনুষ্ঠিত বিতার্কিকদের পরিবেশ ভাবনা শীর্ষক আয়োজনে যুক্ত হয়ে পরিবেশ বান্ধব নীতিমালা ও জীবনাচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন সুধীজনরা। মোশাহিদ রনির রিপোর্ট। যুগের অধিক সময় ধরে প্রাণ প্রকৃতি রক্ষা, আর্তমানবতার সেবা ও সচেতনতা বৃদ্ধি সহ বহুমাত্রিক কর্মযজ্ঞ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সকল ফোরামে যখন তরুণদের সংযুক্তির জোর আলোচনা, তখন চ্যানেল আইতে বিতার্কিকদের পরিবেশ ভাবনার অবতারণা। ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকরা তুলে ধরেন নিজেদের পরিবেশ ভাবনা ও জিজ্ঞাসা। প্লাস্টিক আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং এটা আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তো রিসেন্টলি সচিবালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতলগুলো ব্যান করা হয়েছে। পান্থকুঞ্জ পার্ক, যেখানে প্রায় 2000 বৃক্ষ নিধন করা হচ্ছে এবং হাতির ঝিলে জলাধার ভরাট করা হচ্ছে। পরিবেশ দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, বায়ু দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং মানুষের জীবন ধারণের একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এভরি ইয়ার 6 লাখ মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড হয়। যেই জায়গায় যাচ্ছে ওইখানে ওরা ডিপ্রাইভ হিউম্যান রাইটস, সোশ্যাল প্রোটেকশন ওদের থাকছে না। ঢাকা শহরে জলবায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে, এবং সেই সাথে সেটার কারণ হিসেবে পুরনো গাড়িগুলো চলাচল করছে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে গণমাধ্যম একটা ডিসকোর্স ক্রিয়েট করার ভূমিকা পালন করে। পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা কি পর্যাপ্ত? শিক্ষার্থীদের সময়োপযোগী ভাবনায় ইতিবাচক অগ্রগতি
উন্নতি আনবে উল্লেখ করে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন সুধীজনরা। গ্লোবালি ডেভেলপমেন্ট ডিসকোর্সে ইউথ পার্টিসিপেশন এটা ভেরি মাচ অ্যাকনোলেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। আমাদের তরুণরা পরিবেশ নিয়ে দেশে যেরকম তাদের ভয়েস রেজ করছে, তেমনি গ্লোবাল ফোরামগুলোতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিতার্কিকরা, তরুণরা কিন্তু সেখানে যাচ্ছে। প্রতিটি প্রাণ জেগে উঠুক একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির পথে, যেখানে কৃত্রিমতা বর্জিত প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। আমরা অন্তত পলিথিন বা প্লাস্টিক যে আলোচনাগুলি হয়েছে সেটিকে আমরা বর্জন করার চেষ্টা করি, আমরা সামনে এগিয়ে যাই। সময়ের চাহিদায় জলবায়ু অভিঘাত মোকাবেলা করে ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিতে কেবল আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে জোর বিশিষ্টজনদের। সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছি। বাংলাদেশের পরিবেশের বর্তমান অবস্থানকে সেই ইন্ডেক্সকে যদি আমরা দেখি তাহলে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 179তম। এবং এই পরিবেশ রক্ষায় জাতি হিসেবে কিন্তু আমরা যে ব্যর্থতার পরিচয় দিচ্ছি বারবার। পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজের সম্পৃক্ততা কিন্তু অপরিহার্য। যত বেশি কথা হবে ততই কিন্তু এর থেকে প্রচার প্রচারণা হবে এবং তার সাথে সচেতনতা বৃদ্ধি পাবে। আইনের প্রয়োগ অবশ্যই দরকার। আজকে আমরা যদি পেছন দিকে তাকাই, যত ধরনের আজকে আন্দোলন বলি, যত ধরনের পরিবর্তন বলি সারা পৃথিবীতে, সবসময় কিন্তু তরুণরাই করেছে। আমি বলবো যে এই আলোচনাটা আমরা যেন শুধু ঘরের ভিতরেই না রাখি, আমরা যেন এটাকে বাইরে ছড়িয়ে দিই। এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই শিক্ষাটা কিন্তু দেওয়া দরকার যে পরিবেশ প্রকৃতিতে যা আছে আমার আশেপাশে তারা আমাকে কি দিচ্ছে এবং কি অবদান রাখছে, যে দেশটা আমাদের এবং এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু সব পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তনটা যদি আমরা এই প্রকৃতি পরিবেশের ব্যাপারেও করতে চাই তাহলে কিন্তু আমাদের সবার হাত এক হতে হবে এবং সেই হাতটা যাতে এক হয় সে চেষ্টায় আমাদের থাকা উচিত। বাস্তবতা বলছে টেকসই অভিযাত্রা নিশ্চিতে প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি, জীবনাচার এবং সবুজ অর্থনীতি বিনির্মাণ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের জাকাত ওয়াকফ ও ইসলামিক সামাজিক অর্থায়নে সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। সফরের অংশ হিসেবে তারা 22 ও 23 সেপ্টেম্বর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখছেন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া, সেনেগাল, ক্যামেরুন ও গাম্বিয়া থেকে আসা এই 10 সদস্য বাংলাদেশের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। Alhamdulillah, we have been able to hear and see a lot of programs designed to assist the masses and the best management of zakat funds and waqf. প্রতিষ্ঠানটির জীবিকা কর্মসূচির পাশাপাশি তারা দেখেন বিভিন্ন শিক্ষা কার্যক্রম। The TGA Academy to produce students that can add value to the scientific and modern developments based on science. সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা হতে পারে সমাজ উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধির শক্তিশালী হাতিয়ার। ওরা এখান থেকে আমরা কি করছি সেগুলো শেখার জন্য আসছে, দেখার নিজ চোখে দেখার জন্য আসছে। ক্ষুদ্র একটা উদ্যোগ দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে আজকে প্রায় 33টা স্কুল, প্রায় 18,000 ছাত্ররা বৃত্তি নিচ্ছে এখান থেকে, মা শিশুরা সহযোগিতা পাচ্ছে। যেহেতু বাংলাদেশ এটা মুসলিম মেজরিটি দেশ, এখানে সবাই কিন্তু জাকাত কম বেশি দেয়। পরিকল্পিতভাবে যদি এটা বিতরণ করা হয় তাহলে আমাদের দেশে কিন্তু দারিদ্রতা থাকার কথা না। আলেমদের মতে জাকাত সুষ্ঠুভাবে আদায় করলেই সমাজ সমৃদ্ধ হবে। তানভীর আশিক, চ্যানেল আই। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা জরুরি মনে করেন পরিবেশবাদীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিলেটে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে তাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের মাঝে সবুজ বার্তা ছড়াতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় উপহার দেওয়া হয় নানা দেশীয় গাছের চারা। সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বিস্তৃত বন, পাহাড়, ঝর্ণা, ঝিরি আর স্বচ্ছ জলাধারের সিলেট যেন
প্রকৃতির আঁকা এক অপূর্ব চিত্রকর্ম। তবে উন্নয়ন আর অগ্রযাত্রার নামে অপরিকল্পিত নগরায়ন, প্রকৃতি বিমুখ কর্মকাণ্ড ও মানুষের লোভে ম্লান হয়েছে জেলার পরিবেশগত ঐতিহ্য। এমন বাস্তবতায় পরিবেশ সংরক্ষণে সিলেটেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। একটি গবেষণায় দেখা গেছে এই যে অতিবৃষ্টি হয় এবং এই অতিবৃষ্টিকেও কিন্তু লাঘব করে এই গাছ। সেটা কিভাবে? এই গাছ কিন্তু শোষণ করে নিচ্ছে এই অতিবৃষ্টির পানি, এবং একটি পূর্ণবয়স্ক গাছ 2000 গ্যালন পানিকে শোষণ করে নিচ্ছে তার শরীরের মধ্যে। এই যে গাছ অতিবৃষ্টির পানিকে শোষণ করে বন্যার প্রকোপ কমাচ্ছে, এটা ভাবা যায়। আসুন এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাসী অংশগ্রহণ। গাছ লাগানো আমাদের প্রয়োজন, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের পরম বন্ধু। গাছ পেয়ে অনেক খুশি লেগেছে। গাছটা অনেক যত্ন করে বড় করব। প্রকৃতি আমাদেরকে আসলে দিয়েই যাচ্ছে। আমরা বিনিময়ে প্রকৃতির জন্য কি করতে পারতেছি, তারা এখন থেকে এটা শিখে উঠবে যে আমরা প্রকৃতির জন্য কিছু করা উচিত। বাচ্চারা যে জীবনের শুরু থেকেই গাছ রোপণের চর্চা করতে পারছে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোটো ছোটো সুনামণিদেরকে আমরা পরিবেশ সচেতনতার সম্পর্কে ওদেরকে উৎসাহ দিতে পারবো। প্রকৃতিকে এই জায়গা মতো ফিরিয়ে আনতে পারি যদি আমরা এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য উদ্যোগ নিতে পারি, যেটা চ্যানেল আই নিচ্ছে। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে মানবিক ও সামাজিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ বলছেন সুধীজনরা। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেশের সার্বিক পরিস্থিতি এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য যেখানেই সম্ভব আমাদের প্রত্যেকেরই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গাছ লাগানো উচিত। প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করতে পারি এবং সেটাকে পরিচর্যার মাধ্যমে সেটাকে বড় করতে পারি, তাহলে আমাদের বাসযোগ্য বাসস্থান আমরা গড়তে সক্ষম হব। এই যে ছোট বয়সে ওদের মনের মধ্যে যে গাছ লাগানোর যে প্রেরণা, এটা যখন আপনারা দিয়ে দিতে পেরেছেন, এই জিনিসটাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব জীবনাচারের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গায় বিচারপতি দেবেশ ভট্টাচার্য ও চিত্রা ভট্টাচার্য এমপির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিচারপতি দেবেশ ভট্টাচার্য ও চিত্রা ভট্টাচার্য এমপি। স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডক্টর ইরিনা ভট্টাচার্য পরে তারা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন। প্রাণ প্রতিষ্ঠার ভিতর দিয়ে এখন সকলের জন্য শুভকামনা করবেন, যাতে নিজেদের পরিবারের সকলে ভালো থাকে, আমাদের এলাকার প্রতিবেশীরা যেন ভালো থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে। সামনে পূজা আসতেছে, পূজা যেন নির্বিঘ্নে সকলের জন্য কল্যাণ নিয়ে আসে, এইটি বড় কথা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের মাটিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে। নিউ ইয়র্ক সিটি বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্র আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে। এ সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে এই খানের কাছে চলে গেলেন, তখন কিন্তু জাতি এক হতাশার মধ্যে, সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন। সেদিন জাতি সেই কান্তি লগ্নে কালুরঘাট বেতারকান্দ থেকে একজন তৎকালীন মেজর ঘোষণা করেছিল, আমি মেজর জিয়া বলছি। সেই ঘোষণায় বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নিটলটার আন্তর্জাতিক সংবাদ। ভারতের লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনের নেতা ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে এই মামলা হয়েছে। অভিযোগ উঠেছে উস্কানিমূলক বক্তব্যে তিনি সহিংসতার প্ররোচনা দিয়েছেন।
লাদাখের লেহ শহরে সাম্প্রতিক বিক্ষোভে 4 জন নিহত ও 50 জনের বেশি আহত হয়েছেন। এদিকে ওয়াংচুক অভিযোগ অস্বীকার করে বলেছেন তার সংগঠন কোনো বিদেশি অনুদান নেয়নি, কেবল ব্যবসায়িক লেনদেন করেছে। লাদাখে বিধানসভা না থাকায় এবং 6ষ্ঠ তফসিলের দাবিতে এই আন্দোলন তীব্র হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণের জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা গণহারে ওয়াক আউট করেন। এর মধ্যে নেতানিয়াহু বলেন, অনেক দেশ প্রকাশ্যে ইসরায়েলকে সমালোচনা করলেও গোপনে তাকে প্রশংসা করেন। তবে একই সময়ে দর্শক সারিতে থাকা তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় শরৎ উৎসবের। নতুন দিনের আহ্বানে শরৎ বন্দনায় মেতে ওঠেন নগরবাসী। সুলতানা হিমুর রিপোর্ট। আকাশে ভেসে চলা সাদা মেঘ, বাতাসে দোলখা কাশফুল জানান দিয়েছে এসেছে শরৎ। নগরবাসী মেতে ওঠেন শরৎ উৎসবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হলো শরৎ উৎসব। এই উপভোগটা হয়তোবা অল্প সময়ের জন্য রেস্ট নিয়ে এই বছরটাকে আমরা শেষ করে ফেলবো অন্য আরেকটি ঋতু দিয়ে। শরতের উৎসব খুবই ভালো লাগছে। শুধু শরতের উৎসব না, আমার বাঙালি যে কোনো কালচারের উৎসবই খুবই ভালো লাগে। ভালোবাসা অভিমান ছবে এমন সাহস কই, শরৎ আমাদের ভালোবাসা। বাঙালি সংস্কৃতির বিকাশে এই আয়োজন করেছিল ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ। বাংলাদেশে এখন যে অবস্থা বিরাজ করছে, সকল ধর্মের, সকল মানুষের, সকল বর্ণের ভেদাভেদ ভুলে একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা যাতে বিনির্মাণ করতে পারি, শরতের শুভ্র আকাশের মতো সবার মনে ভালো কল্যাণ বয়ে আনবে এবং সুচিন্তা বয়ে আনবে, এই আজকের দিনে আমাদের এটাই প্রত্যাশা। শরতের শুভ্রতায় মানুষের মন থেকে ধুয়ে যাবে সব জীর্ণতা, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রামাণ্যচিত্র ভবার ভিটার প্রদর্শনী হয়েছে। সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে মোল্লা সাগর পরিচালিত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। এতে পরিচালক খুঁজে ফেরেন পুরান ঢাকার ঋত্বিক ও তাঁর যমজ বোন প্রতীতি দেবী ঘটকের শৈশবের বাড়িটি। ছবিতে উঠে এসেছে সেই ভিটে বাড়ির ইতিহাস ও বর্তমান রূপ। ঋত্বিক ঘটকের স্মৃতিবাহী এই ভিটাই প্রামাণ্যচিত্রের মূল অনুষঙ্গ। প্রামাণ্যচিত্রটি উপভোগ করেন চলচ্চিত্র প্রেমীরা। প্রদর্শনী শেষে ঋত্বিক ঘটককে নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। আমি ঋত্বিকের ভক্ত হিসেবে, ঋত্বিককে ভালোবেসে আমি আজ থেকে 53 বছর আগে একটা ছবি করেছিলাম, যে ছবির নাম পিতা শিশু নদীর নাম। ঋত্বিকের 100, আমার 81। ঋত্বিক পাওয়া যায় না, বুঝতে পারছো? ঋত্বিক পাওয়া যায় না। ঋত্বিকে খোঁজাই এখন, তাই যার দরকার সে ঋত্বিককে খুঁজবে। তুমি খুঁজবো, আমি খুঁজবো। কৃষি সংবাদ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে জুম চাষে ফসলের ভরা মৌসুম চলছে। খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবানে জুমের ফসল কাটায় ব্যস্ত সময়ে পার করছেন জুম চাষিরা। প্রকৃতি সংবাদ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চকরিয়া একসময় ছিল দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন। স্থানীয়ভাবে চকরিয়া সুন্দরবন নামে পরিচিত এই বনভূমি ছিল জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। নির্বিচার দখল ও প্রকৃতি ধ্বংসের 4 দশক আগে অস্তিত্ব হারায় ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনটি। এমন বাস্তবতায় টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বন পুনরুদ্ধারের তাগিদ স্থানীয়দের। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
দেশের 10 সফল ব্যবসায়ীকে সম্মাননা প্রদান করেছে ব্লু মুন বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে ব্লু মুন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এস বদিরুজ্জামান। সভাপতিত্ব করেন ব্লু মুন বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ রাশিদুর রহমান। আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। ঢাকা ব্যাংক উদ্বোধন করেছে বাংলাদেশের প্রথম এআই চালিত ডিজিটাল রিল সুবিধা ইরিন ডিভাইস অ্যাপ। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর একেএম শাহনেয়াজ এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রধান জুং মিন জুং অ্যাপটির উদ্বোধন করেন। ইরিন ডিভাইস কেবল একটি ঋণ নয়, এটি ডিজিটাল ক্ষমতায়নের দ্বার প্রান্তে, যা ব্যাংক বহির্ভূত শিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার মাহমুদ হোসেন, বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান ও অন্যরা। সংবাদে আবার বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 9 ও আহত কয়েকজন। রংপুর, সুনামগঞ্জ ও বগুড়ায় 3 পরিবারের 6 জনের প্রাণহানি। রংপুর, সুনামগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। রংপুরে মা ছেলে সহ 3 জন ও সুনামগঞ্জে মা মেয়ে সহ 3 জন প্রাণ হারিয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে মা মেয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। রংপুরে পিকআপ ইউটার্ন নিতে গিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মা ও ছেলে সহ 3 জন নিহত হয়েছে। শুক্রবার ভোর 4টার দিকে নগরীর দমদমা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার আরিফ, পীরগাছার সাতদরগা এলাকার শাহিনা ও তার ছেলে ওয়ালিদ স্বাধীন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। পিকআপের হেলপার, পিকআপে যে মালামালের তালেবের স্ত্রী এবং তার 1 বছরের একটি সন্তান। ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আবেদনের প্রেক্ষিতে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছে। সকাল 7:30টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কে নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও এক নারী। আহত কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। ঢাকায় ভাষাঞ্চর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। স্বাগত বক্তৃতা করেন সমিতির সভাপতি এম আব্দুর রশিদ। সভার কার্য বিবরণী ও বিগত বছরের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় আগামী 2025-2027 মেয়াদের জন্য এম আব্দুর রশিদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়র সহসভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে 35 সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে মিলন মেলা করেছে বগুড়া থিয়েটার পরিবার। নাটক, নৃত্য, গান, আড্ডা ও স্মৃতিচারণে মুখর ছিল আনন্দ আয়োজন। নাট্যসূত্রে বাঁধা শিরোনামের আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটার পরিবারের আহ্বায়ক জুলফিকার হোসেন সোহাগ, সদস্য সচিব ফজলুল হক সাকি ও অন্যরা। অনুষ্ঠানে কৈবর্ত, বিদ্রোহ, কথা পুনর্বর্ধন, কীর্তন খোলা ও দ্রোহ নাটকের অংশবিশেষ পরিবেশিত হয়। অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণা কিংবা সম্মানহানি হওয়া ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশিরভাগই 18 থেকে 30 বছর বয়সী, যার 59% নারী। সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে আয়োজকরা জানান, ভুক্তভোগীদের মধ্যে প্রায় 48% সামাজিক মর্যাদাহানি আর 40% মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তবে অপরাধ ঘটলেও ভুক্তভোগীদের মাত্র 12% নিয়েছেন আইনের আশ্রয়।
কয়েকটি সামাজিক ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থা এবং কর্পোরেটের যৌথ আয়োজনে পুরো অক্টোবর জুড়ে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচি পরিচালনার ঘোষণা দেন আয়োজকরা। দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে এমন চিত্র দেখতে চায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা। তারা বলেন, পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে চলবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে চাইলে 365 দিন নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। এ সময় সারা দেশে 33,355টি পূজা হওয়ার তথ্য তুলে ধরা হয়। বেশ কিছু এলাকায় প্রতিমা এবং মন্দিরে হামলার ঘটনার পরে অনেক দুর্বৃত্ত ধরা পড়েছে, আমাদের লিখিত বক্তব্য রয়েছে। কাজেই আমরা যখন যেটা পারি, বিশেষ করে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ছুটে যাচ্ছে, প্রশাসনের পাশে দাঁড়াচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাচার হওয়া অর্থ ও অবৈধ সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে মন্তব্য। ডাকসুর পর জাতীয় নির্বাচনে উদ্দেশ্যমূলক ফল হবে কিনা জনমনে শঙ্কা, বলছে বিএনপি। কোনো নীল নকশা হলে জনগণ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সব প্রজন্মের সমন্বিত উদ্যোগের আহ্বান, পরিবেশ বান্ধব নীতিমালা প্রণয়ন ও জীবনাচারের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিলেটে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উদ্যোগ, পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে প্রত্যাশা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।